নমস্কার, আপনার কথায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। আপনাদের কথায় আপনাদের প্রশ্ন উত্তর আকারে খুঁজে বার করার চেষ্টা আমরা করি। যে প্রশ্ন আপনারা করতে পারছেন না সেই প্রশ্ন উত্তর হিসেবে তুলে ধরার জন্যই আমাদের এই চেষ্টা। আজ আমাদের স্টুডিওতে অতিথি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর দা, স্বাগত আপনাকে। শুভঙ্কর সরকার ছাত্র পরিষদের সভাপতি থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি। তার জার্নি, তার পথ চলা এবং তারই সঙ্গে কংগ্রেসের বর্তমান অবস্থা, রাজ্যের নিরিখে এবং পলিটিক্স সমস্ত কিছুই আমরা জানবো। তারই সঙ্গে দেখে নেব ঠিক কতটা কঠিন বা লড়াইয়ের ময়দানের শুভঙ্কর সরকার এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। প্রথমে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর সরকারের দায়িত্ব নেওয়া থেকেই প্রশ্নগুলো উঠছে। প্রদেশ কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব থেকে দীর্ঘদিন ধরেই অব্যাহতি চাইছিলেন অধীর চৌধুরী। 24 লোকসভা নির্বাচনে পরাজয়ের পর শেষ পর্যন্ত অব্যাহতি পান। দায়িত্বভার বর্তায় শুভঙ্কর সরকারের উপর। এরপরেই আগামী বছরের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কৌশল ও নীতি নিয়ে উঠছে প্রশ্ন। বস্তুত 2016 বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের অন্যতম কুশীলব ছিলেন অধীর চৌধুরী। তারপর থেকেই জোটেই এই দুই দল। 19 লোকসভায় জোট না হলেও বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার আবহ দেখা গিয়েছিল বাম কংগ্রেসের মধ্যে। এই আবহে 21 বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সিপিএমের তৎকালীন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান, জোট শেষ। সরকারিভাবে দুই দলের সম্পর্ক ছিন্ন হলেও নির্বাচনী বোঝাপড়া কিন্তু বজায় ছিল। সাগরদিঘি সহ বিভিন্ন উপনির্বাচনে তৃণমূল বিজেপির মোকাবিলায় জোট প্রার্থী দিতে দেখা গিয়েছে বাম কংগ্রেসকে। কিন্তু অধীর অধ্যায় পরবর্তী পরিস্থিতিতে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে প্রদেশ সভাপতি হিসেবে শুভঙ্কর সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। খাতায় কলমে কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই বিধানসভায়, সাংসদ সংখ্যাও মাত্র 1। এই আবহে দায়িত্ব নিয়ে জনমানসে কংগ্রেসের ভিত্তি তৈরি করাই প্রধান চ্যালেঞ্জ শুভঙ্কর সরকারের কাছে। চ্যালেঞ্জ আগামী বছরের বিধানসভা নির্বাচনে খাতা খোলা। বর্তমান পরিস্থিতিতে কোন মন্ত্রে কার্যত অসাধ্য সাধন করেন শুভঙ্কর সরকার, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। শুভঙ্করদা, প্রথমেই যে প্রশ্ন করব, প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব কতটা কঠিন? বেশ কিছুদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে এই মুহূর্তে কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে? আজকের প্রেক্ষাপটে রাজনীতি একটা খুব চ্যালেঞ্জের বিষয়। কারণ কে কি বলবে আমি জানি না, কিন্তু আমি মনে করি যে বর্তমান দেশের অবস্থা, রাজ্যের অবস্থা, সামাজিক পরিস্থিতি, এই জায়গায় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন যে কোনো রাজনৈতিক দলের, প্রত্যেকেরই ক্রেডিবিলিটি কোথাও না কোথাও প্রশ্নচিহ্নের সম্মুখে। তার কারণ সাধারণ মানুষের কাছে রাজনীতি ছাড়া একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না। কারণ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নতুন সরকার তৈরি হয়, সেই সরকার জনগণের যে প্রত্যাশা তা পূরণ করে এবং সেই প্রত্যাশা পূরণের মধ্যে দিয়ে বেটারমেন্ট অফ দ্য লাইফ তারা মানুষকে দিতে পারে। কিন্তু প্রত্যেক দিন আমরা যে রাজনৈতিক পরিস্থিতি দেখছি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা যায়, তাহলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক ব্যক্তিত্ব আগে যে সম্মানের অধিকারী ছিল যে কোনো রাজনৈতিক দলের, আজ সেই সম্মানটা সাধারণ মানুষের কাছে নেই। এইটা সবথেকে বড় চ্যালেঞ্জ যে কোনো রাজনৈতিক দলের কাছে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বাড়িতেই রাজনৈতিক আবহাওয়া ছিল, তার থেকে ছাত্র রাজনীতি থেকে আজ প্রদেশ কংগ্রেসের সভাপতি। নিশ্চিতভাবে চেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তার সম্মান, তার ওয়েট চেয়ারটার থাকে। কিন্তু আমি অতি সাধারণ যে ছাত্র রাজনীতি থেকে শুরু করে ভোটের সময় পোলিং এজেন্ট বসা থেকে শুরু করে
আজকে প্রদেশ কংগ্রেসের সভাপতি একটি দলের কর্ণধার, কিন্তু আমি মনে করি আজকের দিনে আগে সেই রকম স্টলওয়ার্ডরা ছিলেন, সেই রকম ব্যক্তিত্ব ছিল যাদের হাতটা দেখালেই মানুষ সেটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতেন। তখন রাজনীতির এত কম্পিটিশন কিংবা এত প্রতিযোগিতাও ছিল না, আর এত একে অপরকে দোষারোপের পালাও ছিল না। অনেকটা পথ এখন অনেক মানে ক্রিটিক্যাল পথ হয়ে গিয়েছে। সেখানে আমার সবথেকে মনে হয়েছে যে সভাপতি হয়ে, যেটা ছাত্র রাজনীতিতেও আমি করেছিলাম, আমি নয় আমরা, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রদেশ সভাপতি হিসেবে যেদিনই আমি এই দায়িত্ব পেয়েছি সেদিন থেকে আর রাজনীতির পাঠ হিসেবে, রাজনীতির ছাত্র হিসেবে একটা জিনিস আমি বিশ্বাস করি, রাস্তাই রাস্তা দেখাবে। কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই লাইন, রোড সোজ দ্য রোড, ওটাই আমার একমাত্র পথ। প্রথম লাইনটা যখন আপনি বলতে শুরু করলেন, প্রথম লাইনে আপনি বললেন ক্রেডিবিলিটি নিয়ে মানুষের মধ্যে তার জীবনে মাঝে মধ্যে প্রশ্ন ওঠে। কংগ্রেসকে নিয়েও তো তাহলে খুব বেশি পরিমাণে প্রশ্ন উঠছে এ রাজ্যে, তাই নয় কি? যে কোনো রাজনৈতিক, দেখুন, কোনো একটি রাজনৈতিক দল নির্বাচনে জিতবে হারবে, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। রাজ্যে কংগ্রেস শূন্য একদম, আমি আজ বলছি হতেই পারে, না হওয়ার কি আছে, কিন্তু শূন্য থেকেই তো ঘুরে দাঁড়ানো যায়। আর সেটাই হচ্ছে রাস্তাই রাস্তা দেখায়। এবং আপনাকে ভাবতে হবে, কংগ্রেস যখন তার পথ চলা শুরু করে, আর আজকে যখন মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেসের ভাবা উচিত যে কেন মানুষ প্রত্যাখ্যান করলো। শুভঙ্কর সরকার কি মনে করে, কেন প্রত্যাখ্যাত? আমি মনে করি প্রত্যেক দিন মানুষের অভাব অভিযোগ, এবং মানুষকে কোনো রাজনৈতিক দল যদি ভুল বোঝায়, তাহলে সেই ভুল বোঝানোটাকে সত্যিকারের মানুষের কাছে পৌঁছে যে মানুষকে বলা যে দেখো, তুমি যা যা পাচ্ছ, তোমাকে যা যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল যা যা প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলো তারা পালন করছে কিনা ভেবে দেখার প্রয়োজন। এবং আজকে নির্বাচন জেতাটা, কে ভুল বোঝাচ্ছে শুভঙ্কর দা? বিভিন্ন রাজনৈতিক দল যারা জিতছে তারা। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি একদিকে আপনি শাসক দল ধরেন এবং বিরোধী দল ধরেন, যারা স্বীকৃত রাজনৈতিক বিরোধী দল পশ্চিমবঙ্গে, এরা যে যে কথা মানুষকে বলেছে, মানুষ সেই কারণে বিশ্বাস করে তো তাদের ভোট দিয়েছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, যদি আপনি শিক্ষার প্রেক্ষাপট ধরেন, কৃষির প্রেক্ষাপট ধরেন, কোনো জায়গায় মানুষ তো স্যাটিসফাইড নয়। কিন্তু তারপরেও একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে কংগ্রেসের প্রতিনিধি বিধানসভায় নেই বলে আজকে কিন্তু নোট অফ ডিসেন্ট কিন্তু সেই কংগ্রেসকেই রাস্তায় নেমে এসে দিতে হচ্ছে। যে বাংলায় কথা বললে অন্য রাজ্যে তাদের হেনস্থা হতে হচ্ছে, মার খেতে হচ্ছে, অ্যারেস্ট হতে হচ্ছে, তাদের বাংলাদেশি বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হচ্ছে, অথচ তারা এই রাজ্যের বাসিন্দা। এই যে বিষয়টা, এই বিষয়টা অন্য কেউ তুলে ধরলো না রাস্তায় নেমে। প্রথম, কংগ্রেসের কোনো প্রতিনিধি বিধানসভায় নেই, আমাদের বলার জায়গা নেই। তারপরেও কিন্তু জেলায় জেলায়, কলকাতার রাজপথে আমরাই কিন্তু প্রথম বললাম যে বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি যে ভাষায় কথা বলি, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উর্দু হতে পারে, ইংরেজি হতে পারে, কোনো অসুবিধে নেই। ঠিক তেমনি আমার এই বাংলা আমি অন্য রাজ্যে গিয়েও বলার অধিকার আমার আছে, কারণ ভারতবর্ষের সংবিধান, তার আর্টিকেল 19, তার DE এবং তার G, এই উপধারাগুলি আমাকে সেই অধিকার দিয়েছে। তার জন্য কোনো আলাদা পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না। আমি বাংলা ভাষায় অন্য রাজ্যে গিয়ে ব্যবসা করতে পারবো, কথা বলতে পারবো, অন্য জায়গায় চাকরি করতে পারবো, সমস্ত কিছু করতে পারবো। সেই ধারাটাকে যখন কেউ লঙ্ঘন করে, আর সেটা বিশেষ করে হচ্ছে বিজেপি শাসিত রাজ্য থেকে যখন হচ্ছে, যেটা আইনত নয়, আইনত হলে তো সমস্ত রাজ্যেই এটা হতো, কর্ণাটকে হচ্ছে না, সেটা তামিলনাড়ুতে হচ্ছে না, সেটা হিমাচল প্রদেশে হচ্ছে না, তেলেঙ্গানাতে হচ্ছে না, কিন্তু যেখানে
ডবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি শাসিত সরকার, সেখানে এই ঘটনাটা ঘটছে। তার জন্য কার প্রথমে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার ছিল? শুধু টুইট নয়, শুধু কোনো জায়গায় ফেসবুক। শুভঙ্করদা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন, মানে এতে অবাক হওয়ার কিছু রয়েছে বা কৃতিত্ব নেওয়ার কিছু রয়েছে? রাজনৈতিক দল আন্দোলন করবে, রাস্তায় নামবে, এটা তো খুব স্বাভাবিক। মানে এটা বড় করে বলছেন কেন? এটা এই কারণে বড় করে বলছি, যখন আমার ভাইয়েরা এই রাজ্যে কাজ পায় না, তারা যখন অন্য রাজ্যে যান, সেখানে তাদের সেইভাবে তো শিক্ষাগত অনেকের যোগ্যতা নেই বা আছে, তারা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সুপ্রিয় বলে একটি ছেলে, সে গুজরাটে থাকতো, গুজরাট থেকে সে আগে ছাত্র পরিষদ করত, গড়বেতা পশ্চিম মেদিনীপুরের ওখানে বাড়ি। ফোন করে বলল যে দাদা, আমরা একসঙ্গে অনেকে ছিলাম, সবাইকে অ্যারেস্ট করেছে, আমি পালিয়ে এসেছি, আমি মহারাষ্ট্রের বর্ডারে চলে এসেছি। এটা 3 মাস আগের কথা। তো এবার এই যখন ঘটনা ঘটছে, তখন আমরা কি আশা করতে পারি? রাজ্যের স্বার্থে যে অল পার্টি মিটিং একটা ডাকা হবে, এগুলো হচ্ছে প্রস্তাব। শুভঙ্করদা, আমি জাস্ট আপনার কথার পরিপ্রেক্ষিতেই আসছি। আপনি বললেন যে স্বীকৃত রাজ্যের বিরোধী দল, তাদেরকে মানুষ বিশ্বাস করেছিল, যারা এই মুহূর্তে শাসক দল, তাদেরকে মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল। তবু তো বিশ্বাস করেছিল, কংগ্রেসের উপর তো বিশ্বাসই রাখতে পারছে না। বাইরন বিশ্বাস সে তো ছিটকে গেল। এবার আমি 2-3টে জিনিস বলি। সেটা হচ্ছে, এখন নির্বাচনটা শুধু মানুষের বিশ্বাস থাকলেই যে সে একটি রাজনৈতিক দলকে ভোট দিতে চায়, তার মনের ইচ্ছেটা কোথায় ফুলফিল হচ্ছে, কোথা থেকে? তার কারণ তিনি ভোট কেন্দ্রে যেতে পারলে তো, তিনি ভোট দেওয়ার মতো অবস্থার থাকলে তো, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস, এই 3টে পন্থা যদি নির্বাচনের সময় না থাকে, তাহলে একটি মানুষের তার রায় সত্যিকারের প্রতিফলিত হচ্ছে কিনা এটা কি করে বুঝবে? তারপরে তো এবার সর্বভারতীয় ক্ষেত্রে তো আবার নির্বাচন কমিশনের একটা ভূমিকা আছে, হরিয়ানা, মহারাষ্ট্রে তো আমরা দেখেছি, সেটা তো বাদ দিন। কিন্তু এই রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে যেভাবে আমরা দেখেছি, নির্বাচনে অশান্তি, যেভাবে সন্ত্রাস, যেভাবে ভয়, এটা ধারাবাহিকভাবে চলছে। সেখানে যারা শাসক দল থাকেন বা যাদের কাছে ক্ষমতা থাকে কোনোভাবে, তারা সেই জায়গাটা দখল করে। কংগ্রেস কোনো সময় এটা ইউজ করেনি বলে কংগ্রেস আজকে পিছিয়ে গেছে। কংগ্রেস ইউজ করেনি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে এবারে শুরু করতে হয় শুভঙ্কর দা। তাহলে বাম আমলে যখন আপনি ছাত্র পরিষদের সভাপতি ছিলেন শুভঙ্কর দা, তখনও এই অভিযোগগুলো একই রকম ভাবে ঘুরে ফিরে করেছিলেন। আজ যখন আপনি প্রদেশ কংগ্রেসে, আমি খুব ছোট প্রশ্ন করবো শুভঙ্কর দা প্লিজ, আজ যখন আপনি প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, তখনও একই প্রসঙ্গ তুলছেন। এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই সখ্যতায় কিন্তু কেন্দ্রের সরকার গড়ে তুলেছিলেন। এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সখ্যতা দিয়ে কংগ্রেসের সঙ্গে 2011 বিধানসভা নির্বাচনে আমূল পরিবর্তন হয় এবং বামফ্রন্টের বিদায় ঘণ্টা বাজে। অঙ্ক মেলাতে পারছি না তো, আজকে তো সেই সিপিএমেরই হাত ধরেছেন। আমি একটা কথা, কংগ্রেসের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মিল খুঁজে পাবেন না, কারণ কংগ্রেস মানুষের স্বার্থে নিজেকে বদলায়। কংগ্রেসের সব থেকে বড় আইডিওলজি যেটা, ভোট বাক্সে প্রতিফলন না, রাজ্যে না কেন্দ্রে। আমি আপনাকে আজ একটা কথা বলছি, কংগ্রেসের 2টো জিনিস ভাববেন। কংগ্রেস কিন্তু সবসময় নির্বাচনের পলিটিক্স করে না। নির্বাচনের যদি পলিটিক্স করতো, তাহলে কংগ্রেস যে ধর্মনিরপেক্ষতার কথা বলতো না, কংগ্রেস বহুত্ববাদের কথা বলতো না। কংগ্রেস যদি ভাবতো যে আমায় শুধু নির্বাচনটাই জিততে হবে, তার কারণ কংগ্রেস মনে করে যে কচ্ছ থেকে কোহিমা, আমার রাজস্থানে আমি যে কথা বলবো, বাংলাতেও আমার কিন্তু সেই কথা থাকবে, লোকাল কিছু ইস্যুস বাদ দিয়ে। এই জায়গায় আপনাকে ভাবতে হবে, যেটা অন্য কোনো রাজনৈতিক দলের সেই দায়বদ্ধতা নেই। দ্বিতীয় কথা, কংগ্রেস জাত ধর্ম নিয়ে রাজনীতি করে না। তার ইতিহাস থেকে আপনি দেখাতে পারবেন না কোথাও। কংগ্রেস বহু সময় হিতেশ্বর সাইকিয়ার সরকারকে, সেই সময় কংগ্রেস কিন্তু আপনারা জানেন যে কোনো জায়গায় মার্সি করেন। আপনাদের জানতে হবে যে কংগ্রেস কোনো সময় তার রাজধর্ম পালনের ক্ষেত্রে কোথাও কোনো আপোষ করেনি। সেই কারণে কংগ্রেস দলটা এখনো পর্যন্ত, যতই লোকে ভাবুক কংগ্রেস বিলোপ হয়ে যাবে, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ হবে, কেউ কেউ আবার গান্ধী পরিবার মুক্ত ভারতবর্ষ হবে, এসব যে ভাবেন অলিক কল্পনা। তার কারণ আমরা আমাদের সেই হচ্ছে জাহাজ যে ভাবছে লোকে ডুবে যাচ্ছে, কিন্তু তারপরে দেখবেন তার হচ্ছে মাস্তুল দেখা যাচ্ছে।
অতএব আপনাদের কাউকেই কোনো সময় ভাবতে হবে না, এবং কংগ্রেস মুক্ত হলে দেশটাই গণতন্ত্র মুক্ত হয়ে যাবে, তার কারণ গণতন্ত্র আর থাকবে না। শুভঙ্করদা, আপনি বললেন কংগ্রেস কখনো কম্প্রোমাইজ করেনি। যতগুলো সরকার চলেছে সেক্ষেত্রে যখন কোয়ালিশন গভর্নমেন্ট চলে এসছে তখনও কংগ্রেসকে কি কম্প্রোমাইজ করতে হয়নি? মানুষের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কম্প্রোমাইজ করেনি। আমরা অনেক সময় কম্প্রোমাইজ করেছি কার সঙ্গে? এই যে আপনি বলছেন এক সময় বামফ্রন্টকে হাঁটাবার জন্য আমাদের নেতারা রাস্তায় থেকেছেন। কেন থেকেছেন? সে সময় তারও একজন আমি শরিক ছিলাম। তখন আমরা মনে করেছিলাম যে আরও বেটারমেন্ট চাই ফর দি ইন্টারেস্ট অফ দি বেঙ্গল পিপল, এটাই আমরা চেয়েছিলাম। তাই সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল তৈরি হয়েছিল, তার সঙ্গেও যেতে কংগ্রেস দ্বিধা কুণ্ঠাবোধ করেনি। হয়তো আগামী দিনে বিশিষ্ট রাজনৈতিকবিদ, গবেষকরা অনেক মূল্যায়ন করবেন, কিন্তু সেদিন মনে হয়েছিল যে আমাদের রাজ্যে এই জিনিসগুলো দরকার, যেগুলো তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একত্রিত হলে যেটা আমরা করতে পারবো। তারপরে কংগ্রেস বেরিয়ে এসছে কেন না, সেই জিনিসগুলো ফুলফিল হয়নি, করছিল না সরকার, তাই আমরা বেরিয়ে এসেছি। বললেন যে সেদিন যে কারণে বেরিয়ে এসেছিল, 2026-এ তাহলে আর কোনো অন্য ইকুয়েশন কি হতে পারে? কি রাজনীতি তো সম্ভাবনার শিল্প, সেই জায়গায় কোথায় দাঁড়াতে পারে 2026-এর পরিপ্রেক্ষিতে জানবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় শুভঙ্কর সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি। শুভঙ্করদা, একটু আগে কম্প্রোমাইজের কথা হলো, তারই সঙ্গে মানুষকে বুঝতে হবে ভোটের রাজনীতি। আপনি বললেন যে সব ক্ষেত্রে ভোটের রাজনীতি কংগ্রেস করে, এটা হয়তো নয়। 2026-এ কি করবেন? দেখুন, আমি মনে করি দলকে রিভ্যাম্প, রিবিল্ড করা প্রয়োজন। তার কারণ সংগঠনকে শক্তিশালী করা একটা পার্ট, আর একটা হচ্ছে মানুষকে মোটিভেট করা। দেখুন, ইন ফেভার অফ কংগ্রেস আইডিওলজি ওটা মানুষ জানে। প্রত্যেক দিনের মানুষের যে লোকাল চাহিদা, লোকাল সমস্যা, এটাকে সবথেকে বেশি একেবারে স্থানীয় স্তরে আমাদের হচ্ছে সেখানে কনসেন্ট্রেট করতে হবে। এই স্থানীয় স্তরে কি হবে? এবার রাজ্যের যে 2026-এর নির্বাচন, এই নির্বাচনটা আমরা মানি না মানি, শাসক দল এবং স্বীকৃত রাজনৈতিক বিরোধী দল এ রাজ্যে যারা, এরা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সংকীর্ণ ধর্মীয় মেরুকরণ অলরেডি তারা করে ফেলেছেন বিভিন্ন ইস্যুকে সামনে রেখে। বাইনারি পলিটিক্স কাকে বলছে? কেন? শাসক দলকে না বিরোধী? শাসক দল এবং বিরোধী দল, সরকারি বিরোধী দল। বিরোধী দল তো অনেকেই আছেন, বুঝতে পারছি। সরকারি বিরোধী দল এবং শাসক দল। তার কারণ আপনি দেখুন, এই রাজ্যের ডেভেলপমেন্টের প্রশ্নে বিধানসভায় যে যে জিনিস আলোচনা হওয়া প্রয়োজন, একজনও যদি কংগ্রেসের প্রতিনিধি থাকতেন, এর আগের প্রসিডিংসগুলো আপনারা দেখে নিন, সেখানে একটা কনস্ট্রাকটিভ আলোচনা হতো ফর দি ডেভেলপমেন্ট অফ বেঙ্গল। সেইটা কিন্তু আপনি দেখতে পাবেন। মানুষ তো ঢেলে ভোট দিচ্ছে। শুভঙ্কর, আমি একটা কথা বলবো, পার্লামেন্টের ভেতরে যতজন মানুষ আছেন যারা নির্বাচনে দাঁড়িয়ে যেতেন, আর ভালো মানুষ মাস্টারমশাই হেরে যান, নির্বাচনে জেতাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। পার্লামেন্টারি পলিটিক্স, ভোটের রাজনীতি আর কি কথা বলবে? 2011, 2016, 2021, ওয়েটিং ফর 2026। আপনাকে আমি আজ একটা কথা বলি, নির্বাচনে যিনি জেতেন সেটাই গুরুত্বপূর্ণ বিষয়, অন্যজনকে মানুষ মনে রাখেন না। কিন্তু এটা ঠিক, বিরোধী যদি না থাকে, নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিপক্ষে যদি কেউ না দাঁড়ান, তাহলে কিন্তু যিনি জিতছেন তার কোনো মূল্য থাকে না। B.R. আম্বেদকরও কিন্তু হেরে গেছিলেন। প্রত্যেক দিন তিনি যে নেতৃত্ব দিয়েছিলেন সংবিধানের, সেই সংবিধানটা আছে বলেই আপনার আর আমার আজকে ইন্টারভিউ হচ্ছে। না হলে হয়তো আগামী দিনে এটা যদি সঠিকভাবে রক্ষা না করা যায়, এই ইন্টারভিউ সিস্টেমও আর থাকতো না। 2026-এ কংগ্রেসের অবস্থান কি রাজ্যে? আমরা এইটুকু বলতে পারি, মানুষ ধীরে ধীরে কংগ্রেসকেই রিয়েলাইজ করছে। তার কারণ বাংলায় কংগ্রেসের সময়ে যে ডেভেলপমেন্টটা মানুষ দেখেছিলেন,
তারপর থেকে কিন্তু আর ডেভেলপমেন্ট নেই। আমি যে স্টুডিওতে বসে আজকে আপনার সামনে এই কথাগুলো বলছি, কেন আমি এটা জোরের সঙ্গে বলছি? নতুন প্রজন্মের যারা ভোটার আছেন তারা অনেকে হয়তো জানেন না, কংগ্রেস আমল ছিল বলেই পশ্চিম বাংলায় শিল্পের যে চিমনি ছিল তার থেকে ধোঁয়া বেরোতো, আলো জ্বলতো। আপনারা কেন জানাতে পারেননি? নতুন আমলের কথা বলছেন, সেই আমলের কি দোষ? আমি আমলের দোষ বলিনি, আমি বলেছি কংগ্রেস চলে যাওয়ার পর তারপরে পশ্চিমবাংলার শিল্প উঠে গিয়েছে। আপনি দেখুন, শ্যামবাজার থেকে ব্যারাকপুর পর্যন্ত যান, যে যে বড় কারখানাগুলো কংগ্রেস আমলে তৈরি হয়েছিল সেগুলো একটাও নেই। আমি তৃতীয়বার প্রশ্ন করছি শুভঙ্করদা, 2026-এ কি করবেন? আরো স্পেসিফিক করছি, রক্তক্ষরণ যাদের এখনো অব্যাহত রয়েছে আপনার সঙ্গে, আপনার দলের সঙ্গে, সেই বামেদের হাত ধরবেন না অন্য কোনো পন্থা? আমি একটি জিনিসের জন্যই আমাকে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে কংগ্রেসকে শক্তিশালী করা। কংগ্রেস না বাঁ দিক না ডান দিক, নির্বাচনের পদ্ধতি একটা আলাদা দিক। কংগ্রেস প্রত্যেক দিন সংগঠনকে কি করে শক্তিশালী করা যায় এবং পশ্চিমবাংলার মানুষ যে হিত গৌরব যাতে ফিরে পায়, যেটা কংগ্রেস আমলে ছিল। আপনাকে বলতে গিয়ে যেটা আপনি বললেন সেটা হচ্ছে, কংগ্রেস চলে গিয়েছে তারপর থেকে আমাকে নতুন একটা কারখানা দেখান। কংগ্রেস আমল শেষ, কংগ্রেসের মুখ্যমন্ত্রী চলে গিয়েছেন, দমদম থেকে, ডায়মন্ড হারবার থেকে, হাওড়া থেকে, হুগলি থেকে একটা কারখানা আপনি দেখাতে পারবেন না কংগ্রেস চলে যাওয়ার পর। কংগ্রেস আর শিল্পে আমরা ঢুকবো, আমি এই নিয়ে চতুর্থবার জিজ্ঞেস করছি, বামেদের হাত ধরবেন না? আমি আজ একটা কথাই বলি, নির্বাচনে জেতার ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, নির্বাচনের সময় তা ভাববো। এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলার যাতে সামগ্রিক প্রেক্ষাপটের কোনো অন্যায় না ঘটে, তার জন্য কংগ্রেস রাজপথে থাকবে এবং প্রত্যেক দিন যেখানে আমরা নিশ্চিতভাবে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে, অস্বীকার করে লাভ নেই। আমি প্রশ্নটা যোগ করে দিই, তাহলে কংগ্রেস কি 2026-এ একলা চলো নীতিতে থাকবে? আমি আপনাকে আজ একটা জিনিস বলি, কংগ্রেস প্রথমেই এটুকু ভাবছে নিজেদের শক্তি সঞ্চয় করা। তার কারণ প্রথমে আমি আসার পর থেকে যেটাতে গুরুত্ব আমরা দিচ্ছি সেটা হচ্ছে বুথ, সেটাতে আমরা গুরুত্ব দিচ্ছি অঞ্চল, যেটাতে আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে ব্লক এবং জেলাভিত্তিক সংগঠনকে শক্তিশালী করা। কারণ এই শক্তির মধ্যে দিয়ে আমরা রিভ্যাম্প রিবিল্ড নিশ্চিতভাবে করতে পারবো এবং সংগঠন শক্তিশালী হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে সারা বাংলায় অন্য রাজনৈতিক দল যখন রাস্তায় নেই, যে যে ইস্যুগুলো খুব স্পর্শকাতর ইস্যু এবং মানুষের সমস্যার ইস্যু, সে ব্যাপারে কিন্তু কংগ্রেস রাজপথে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। রাজপথে আন্দোলন, লড়াই এবং তার সঙ্গে কারখানার কথা জানবো। এর প্রসঙ্গক্রমে যে প্রশ্ন চলে আসছে, তৃণমূল কংগ্রেসের আবার হাত ধরবেন কি 2026-এ? আমি আপনাকে একটা জিনিসই কথা বলতে পারি, সেটা হচ্ছে কোনোভাবেই সমস্ত শক্তিকে একত্রিত করে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া অ্যালায়েন্স একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? এই কারণে তৈরি হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আরএসএসের যে তানাশাহি, সংবিধানকে ধ্বংস করে দেওয়ার যে প্রয়াস, তার বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছেন। ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে বিজনেস কম্বিনেশন। কারণ বড় ব্যবসায়ীকে রুখতে গেলে ছোট ব্যবসায়ীদের নিজেদের প্রতিযোগিতা পরিহার করে জোট গঠন করতে হয়। এখানেও পলিটিক্যাল কম্বিনেশন, সেই পলিটিক্যাল কম্বিনেশনে কাল যদি দেখা যায় যে ভারতবর্ষে বিজেপি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে, নির্বাচন কমিশনকে যে করায়ত্তের মধ্যে দিয়ে তারা টোটাল এই নির্বাচন প্রক্রিয়াকে ফার্স পরিণত করছেন, সেই ক্ষেত্রে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়া চলছে, তখন কিন্তু ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলার গণতন্ত্রকে রক্ষা করার জন্য কী পরিস্থিতির সম্মুখীন হবে নির্বাচনের আগে, সেটা সামগ্রিক প্রেক্ষাপটের উপরেই নির্ভর করে আগামী দিনে সিদ্ধান্ত হবে। অনেকেরই বক্তব্য থাকে 2026-এর পরিপ্রেক্ষিতে, বা আপনি যখন সভাপতি হলেন প্রদেশ কংগ্রেসের, আপনি নাকি তৃণমূলের প্রতি খুব নরম, তাই কি? আমি তৃণমূল, বামফ্রন্ট সবার প্রতি নরম। তার কারণ আমি মনে করি যে কোনো জায়গায় মাল্টি পার্টি থাকা খুব জরুরি, তবেই সত্যিকারে তার মধ্যখান থেকে লড়াই করাটা গুরুত্বপূর্ণ ভূমিকা।
এবং আমি কোন জায়গায় নরম? আমি নরম এক্ষেত্রে, আমি প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বলেছি, তৃণমূল যদি মনে করে সরকার তারা ইন্ডাস্ট্রি করুক, আমি ফুললি সাপোর্ট করব। কিন্তু ইন্ডাস্ট্রির নামে যদি কাটমানি তোলা হয়, যদি দেখা যায় সেখান থেকে চাঁদা নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমি তার বিরোধিতা করি। কেন এই কথাটা বলেছি? তার কারণ আমি শুধু নিছক বিরোধিতার জন্য কোনো রাজনৈতিক দলের বিরোধী নই। আমাকে আমার কংগ্রেসের আদর্শ নীতি শিখিয়েছে, আমার নেতা রাহুল গান্ধী শিখিয়েছে কনস্ট্রাকটিভ যে বিরোধিতা তা করা। সেই কনস্ট্রাকটিভ বিরোধিতা কি? মল্লিকার্জুন খড়গে বলেছেন যে একটা রাজ্যের ডেভেলপমেন্ট হয়, সেই রাজ্যের উন্নয়নের জন্য সেই রাজনৈতিক দল যদি সদা চেষ্টা করে। কিন্তু দেখা যাচ্ছে যে যেখানেই ইন্ডাস্ট্রি করার জন্য মানুষ আসছেন, তিনি ইনভেস্ট করবেন কেন যদি আইন শৃঙ্খলা খারাপ হয়, যদি আরজি করের মতো ঘটনা ঘটে? তাদের যারা এমপ্লয়ি আসবেন, ম্যানেজমেন্টের লোক আসবেন, তারা এখানে পরিবার নিয়ে কি করে থাকবেন? তার বিরোধিতা আমি করেছি। এবার ইন্ডাস্ট্রি করার কথা কেন আমি বলি? তার কারণ আমি পরিযায়ী শ্রমিকের বিরোধিতা করব, আবার এখানে ইন্ডাস্ট্রি আমি করার ক্ষেত্রে তৃণমূলকে বিরোধিতা করব বা যিনি সরকারে থাকবেন বিরোধিতা করব। এই দ্বিচারিতা কংগ্রেস করে না। কংগ্রেস কোনটার বিরোধিতা করে? এই ইন্ডাস্ট্রি করতে যিনি এলেন তার থেকে লোকাল নেতারা টাকা চাইছেন, তার কাছ থেকে ইট বালি সিমেন্ট সাপ্লাই করার জন্য তাকে ইন্ডাস্ট্রি করতে দিচ্ছেন না। এর বিরোধিতা আমি করি। শুভঙ্করদা একটুখানি আটকাচ্ছি, অনেকগুলো বিষয় শুভঙ্করদার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি, যার মধ্যে খুব স্পেসিফিক প্রশ্ন ছিল বামেদের হাত ধরবেন কিনা। এই মুহূর্তে অবস্থান স্পষ্ট করে বলেছেন, এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করাই তার মূল কাজ। ইঙ্গিত স্পষ্ট, খানিকটা একলা চলার মতো। 1, 2 আমরা প্রশ্ন করেছিলাম 2026-এর নিরিখে তৃণমূলে হাত ধরবেন কি? আবার ইঙ্গিত স্পষ্ট, ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে রাজ্যে কি হয় তার জন্য সময়ই কথা বলবে। আর কি কথা বলবে জানবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত আপনার কথা। এবং বিরতিতে যাওয়ার আগে যে প্রসঙ্গ উঠেছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতি নাকি শুভঙ্কর সরকার নরম, এমনটা বিভিন্ন মহল থেকে বলা হয়ে থাকে। কেন? সেই প্রতিবেদন সবার আগে। কট্টর তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকায় 24-এর লোকসভা নির্বাচনে বাংলায় ইন্ডিয়া জোট কার্যকর হবে কিনা প্রশ্ন উঠছিলই। মনে করা হচ্ছিল জোট কার্যকর করতে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল আনতে পারে এআইসিসি। তুলনায় তৃণমূলের প্রতি নরম মনোভাবাপন্ন কাউকে সভাপতি করতে পারে কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত প্রদেশ সভাপতি বদল হয়নি। তৃণমূল বিরোধিতার হার্ড লাইন থেকে সরেননি অধীর, ফলে বাংলায় কার্যকর হয়নি ইন্ডিয়া জোট। বিরোধী ভোট ভাগ হলেও 19-এর তুলনায় অনেকটাই আসন বেড়েছে তৃণমূলের। 29টি আসনে জয়ী হয় তৃণমূল। উল্টো দিকে দাঁড়িয়ে 19-এর লোকসভার তুলনায় বিরোধী বিজেপির আসন 18 থেকে কমে হয় 12, আর কংগ্রেস 2 থেকে কমে পৌঁছয় 1-এ। পরাজিত হন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যে কংগ্রেসের অবস্থা শিবরাত্রির সলতের মতো টিমটিম করে চলছে। বাম জামানা থেকেই দক্ষিণবঙ্গে ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছিল হাত শিবির। টিকেছিল একমাত্র দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। কিন্তু তৃণমূল শাসনকালে এক এক করে হাতছাড়া হয় উত্তরবঙ্গ। ভরসা বলতে টিকেছিল মালদা দক্ষিণ ও বহরমপুর, কিন্তু 24-এর নির্বাচনে বহরমপুরও হাতছাড়া হয়। বিধানসভাতেও কংগ্রেসের অবস্থা তথৈবচ। 21-এর নির্বাচনে খাতাই খুলতে পারেনি কংগ্রেস। পরবর্তী সময় সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয় খাতা খোলে কংগ্রেস। কিন্তু দল বদল করে বাইরনের তৃণমূলে চলে যাওয়ায় ফের ভাড়ার শূন্য কংগ্রেসের। একদিকে বহরমপুর হাতছাড়া, তার মধ্যে বিধানসভায় শূন্য। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতির ব্যাটন শুভঙ্কর সরকারের হাতে। আর সভাপতির দায়িত্ব নিয়েই শুভঙ্কর সরকারের মুখে শোনা গিয়েছিল বিরোধিতার জন্য বিরোধিতা করবে না কংগ্রেস। কার্যত সেট করে দিয়েছিলেন রোড ম্যাপ।
এমন বক্তব্যে প্রশ্ন উঠছে, অধীরের হার্ডলাইনের বিপরীতে শুভঙ্কর কি তুলনামূলক সফট তৃণমূলের প্রতি? প্রদেশ কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যায়, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা রয়েছে শুভঙ্কর সরকারের। সখ্যতা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। বস্তুত প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে শুভঙ্কর সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কংগ্রেসকে সেভাবে আক্রমণাত্মক ভূমিকায় রাস্তায় নামতে দেখা যায়নি। প্রশ্ন উঠছে, সুসম্পর্কের সুবাদে তৃণমূলের সঙ্গে তলে তলে সমঝোতা শুভঙ্করের? সমঝোতার ভিত্তিতে বিধানসভায় খাতা খোলার চেষ্টা কংগ্রেসের? তৃণমূল বিরোধিতায় অধীরের সেট করে দেওয়া হাত লাইনের বিপরীতে হাঁটা মানতে পারবেন কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকেরা? 26-এর নির্বাচনে কি হয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, শুভঙ্কর দা, কোথাও যেন একটা ইঙ্গিতবাহী রাহুল গান্ধী আপনাকে প্রদেশের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই মুহূর্তে, কোথাও যেন একটা সখ্যতা বন্ডিং এর জায়গা তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য কংগ্রেসের, তাই কি? আমার মূল লক্ষ্য এবং আমার সঙ্গে সারা রাজ্যের কংগ্রেসের নেতৃবর্গ এবং কর্মীরা, তারা একত্রিত কংগ্রেসকে শক্তিশালী করো। এর বাইরে কোনো ভাবনা আজকের দিনে কোনো কংগ্রেস, আমি সেপ্টেম্বরে হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত দেখুন যে কোনো কংগ্রেস কর্মীর অন্য কোনো ভাবনা নেই। তাদের একটাই ভাবনা, কংগ্রেসকে শক্তিশালী করতে হবে এবং যা বাংলায় অন্যায় ঘটছে, সে যে রাজনৈতিক দল অন্যায় করুক তার বিরুদ্ধে রাস্তায় থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। সেটা যদি সরকার হয়, সে কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকার হোক, আমরা কিন্তু কাউকে রেয়াদ করে কিছু করছি না। শুভঙ্কর দা, রাস্তায় কোথায় কোথায় নেতৃত্ব, কোথায় কর্মী, কোথায় কংগ্রেস রাস্তায় নামছে? একটু আগে আপনি আরজি করের কথা বললেন, আরজি করের আন্দোলনেও তো আপনারা পরে এলেন। আমি সে সময় সভাপতি ছিলাম না, কিন্তু আপনাদের মনে হয় ভুল হচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এক ঐতিহাসিক মিছিল কংগ্রেস করেছিল। প্রত্যেকটি জায়গায় যারা আরজি করের ব্যাপারে প্রতিবাদ করেছিল, জেলা ওয়াইজ আমাদের নেতৃত্ব প্রতিবাদ করেছিল। আরজি করের বিষয়টা সামগ্রিক বিষয় ছিল, শুধু এটা এই দলের ওই দলের ব্যাপার ছিল না, এবং পতাকা ছাড়াই সব জায়গায় এর প্রতিবাদ ছিল। তো এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার কোনো প্রশ্ন নেই। আমিও তখন একজন কর্মীর মতো এই সমস্ত আন্দোলনে ছিলাম, বহু মানুষই ছিলেন বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত, কলকাতা শহরে, সব জায়গায়। রিফ্লেকশন ভোট বাক্সে আসছে। দেখুন, সবসময় আমরা ভোটের জন্যই বিষয়টাকে নিয়ে ভাবি না। নিশ্চয়ই ভোট তো পাওয়া একটা রাজনৈতিক দলের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু আপনাকে ভাবতে হবে যে কংগ্রেসের কাছে দেশ শাসন করা, রাজ্য শাসন করা, এগুলো তো সব অন্য দলেরা যা করছে, কংগ্রেস তো এর হেডমাস্টারমশাই হয়ে সব করে নিয়েছে। কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ নয়। কংগ্রেসের কাছে আজকের দিনে শুভঙ্কর দা, কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ না? আপনি লড়াইয়ের কথা বলছেন, আন্দোলনের কথা বলছেন, মানুষের কথা বলছেন, ভোটের কথা নয়। আপনাকে দুটো জিনিস ভাবতে হবে। কংগ্রেসের কাছে আজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচিয়ে রাখা। এইটা কংগ্রেস কিন্তু আজকেই এমনি রাহুল গান্ধী সংবিধানটা নিয়ে এমনি ঘুরে বেড়াচ্ছেন না। এমনি রাজ্য কংগ্রেস প্রথম ইতিহাসে 1952 সাল থেকে আজ পর্যন্ত বলেছে একেবারে প্রাইমারি থেকে সংবিধান পড়ানো উচিত, যেমনভাবে ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়। কেন? আমার ডিউটি কি, আমার রাইট কি, আমার অথরিটি কি, এটা জানা প্রয়োজন। এটা যদি আমি জানি, তাহলে আমার উপরে অন্যায় হওয়াটা আমি রুখতে পারবো। যেটা বারে বারে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যুগ্মভাবে, আবার কোনো সময় আলাদাভাবে মানুষের উপরে যে দমন পীড়ন চালাচ্ছে, যে অন্যায় হচ্ছে, তার প্রতিবাদ করতে গিয়ে তারা যে সমস্যায় পড়ছেন, সেটা এই সংবিধানটা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে কিন্তু কাউকে কোনো সমস্যায় পড়তে হবে না। কেন্দ্রীয় রাজনীতির প্রেক্ষাপটে যাওয়ার আগে রাজ্যের পরিপ্রেক্ষিতে আরও একটা প্রশ্ন। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তার সঙ্গে আপনার সহযোগিতা বা আপনাদের বাক্যালাপ কোন পর্যায়ে রয়েছে কংগ্রেসের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্যের নিরিখে? অধীরদা আমার নেতা, আগের সভাপতি প্রদীপদা আমার নেতা। তারা এত বছর ধরে, 25 বছর এমপি, কেন্দ্রীয় মন্ত্রী, ওয়ার্কিং কমিটির মেম্বার, দীপা দাস মুন্সি জেনারেল সেক্রেটারি, ওয়ার্কিং কমিটির মেম্বার, প্রদীপদা হোমের চেয়ারম্যান ছিলেন, ছাত্র অবস্থায় নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছিলেন, রাজ্য কংগ্রেসের দপ্তরে মিটিং হয়েছে, অধীরদা এসছেন, ওত পড়িয়েছেন।
কংগ্রেসের একজন সভাপতি থেকে চলে যান, আরেকজন সভাপতি হন, কিন্তু নেতা থাকেন তিনি কি নেতা থেকে সরে যান নাকি? চেয়ারের জাস্ট কিছু সময়ের জন্য দায়িত্ব বদল হয়। প্রেসিডেন্ট একজন মানুষ কবার থাকেন? 5 বছর থাকেন, আবার কেউ হন। সমালোচকদের বক্তব্য অধীর চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের একটা কনফ্লিক্ট কোথাও না কোথাও চলে। ডানপন্থী রাজনীতিতে তো দ্বন্দ্ব লেগে থাকে, সেই জন্য জিজ্ঞেস করছি। আসল কথা, সমস্যা কোথায় জানেন? যারা সঙ্গে থাকে তারা ভাবেন যার সঙ্গে কাজ করছি প্রক্সিমিটি বাড়ছে, তিনি চলে গেলে আমার সেই প্রক্সিমিটি কমে। অতএব তারা এই কথাটা বলেন। বাস্তব দিকে যে কোনো রাজনৈতিক দলের একজন কিছু সময়ের জন্য থাকবেন, তিনি চলে যাবেন, আরেকজন আসবেন। এবং আমি প্রদেশ সভাপতি হওয়ার পর আমি আজ পর্যন্ত আগের যে কমিটি ছিল তাকে ডিসলভ করিনি। একসময় এটা পশ্চিম বাংলায় প্রদ্যুৎ গুহর ইউথ কংগ্রেসের যে কমিটি ছিল, যখন প্রদ্যুৎ গুহর পর অমতা বন্দ্যোপাধ্যায় হলেন, তখন কিন্তু প্রদ্যুৎ গুহ মহাশয় টোটাল কমিটি যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইনক্লুড করেছিলেন, তার সমস্ত কমিটির লোকেদের চেঞ্জ করেননি। আমিও যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই করেছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটাই হওয়া প্রয়োজন। আমি সভাপতি হলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল আমার তোয়ালে সমস্ত কিছু বদলে ফেললাম, যে নতুন, যে আমার একটা আলাদা ভাবনা, আলাদা চিন্তা না। কংগ্রেসের চিন্তা একটাই, কংগ্রেসের ভাবনা একটাই। মানে আপনি বলছেন আপনারা ওনার মধ্যে কোনো দ্বন্দ্ব বা দূরত্ব আছে? না, কেন? আরে দ্বন্দ্ব দূরত্ব থাকবে কেন? আমার সঙ্গে কথা হয়, সমস্ত কিছু বিষয় থাকে। আমি কোনো প্রোগ্রামে আসতে বললে তিনি আসেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বড় কোনো মিটিং হলে তবেই তো বড় নেতারা আসেন, আর যারা কলকাতায় অ্যাভেলেবল হন। উনি ওয়ার্কিং কমিটির মেম্বার, দিল্লিতে থাকতে হয় ওনাকে। আর মুর্শিদাবাদ, এটা সবাই জানে যে উনি মুর্শিদাবাদের কর্মকাণ্ডের সঙ্গেই যুক্ত থাকেন। এর আগেও যখন সভাপতিও ছিলেন উনি মুর্শিদাবাদকে বেশি করে ভালোবাসতেন, তো ওই জায়গায় যেতেন। অতএব এ নিয়ে অহেতুক জল্পনা। তার কারণ কংগ্রেসটা প্রত্যেক দিন শক্তি সঞ্চয় করছে, এ নিয়ে বাকি বহু মানুষের চিন্তা, তারা এখন এইসব জিনিস খুঁজতে থাকবেন। কিন্তু বিষয় যেটা হচ্ছে, শুভঙ্কর সরকারের কাছে পশ্চিমবঙ্গে এখন আমার সিনিয়র যারা, তারা সবাই আমার নেতা। আর আমার স্লোগান হচ্ছে আমি নয় আমরা। তার কারণ কালেকটিভ লিডারশিপ ছাড়া আজকের দিনে কোনো রাজনৈতিক দলের একা কাউকে সেল করার মতো জায়গায় নেই। শুভঙ্করটা ইতিমধ্যেই স্পষ্ট করে দিলেন। একাধিকবার প্রশ্ন করেছিলাম অধীর চৌধুরীর প্রসঙ্গে। অধীর চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের কোনো দ্বন্দ্বের কথা তিনি বলেননি। বারবার করে তিনি স্বীকার করেছেন, উল্টে বলেছেন সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা, আমরার কথা, আমি থেকে আমরার কথা। আর অপরদিকে বামেদের প্রসঙ্গ আমরা তুলেছিলাম। একটা বিরতি নেব, বিরতিতে যেতে যেতে বামেদের তরফ থেকে কি প্রতিক্রিয়া উঠে আসছে শুভঙ্কর সরকার প্রসঙ্গে, বর্তমান প্রদেশ কংগ্রেস সম্পর্কে, সেটাও শোনাবো। শুনি আমরা আলোচনায় ফেরত আসবো, সঙ্গে থাকুন। কংগ্রেসের কোন নেতা কীভাবে চলবেন এটা বিবেচনা করাটা আমাদের কাজ না। কংগ্রেস যাকে নেতা বলে দায়িত্ব দেবে তিনিই কথা বলবেন। অবশ্যই আমরা চাই সবাই যেন পশ্চিমবাংলার এখনকার পরিবেশে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসঙ্গে একজোটে চলুক। আমাদের কারোর সঙ্গে কারোর ব্যক্তিগত যোগাযোগ দেখাশুনো বেশি হতে পারে। অধীরবাবু পার্লামেন্টে ছিলেন, দেখা হতো বেশি। শুভঙ্করের সঙ্গে হয়তো দেখা সেই তুলনায় কম হয়, বাট শুভঙ্কর কংগ্রেসের সভাপতি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আপনার কথায় শুভঙ্কর দা, যে প্রশ্ন একেবারে প্র্যাকটিক্যাল জায়গা থেকে আসছে, ভেঙে যাওয়া কংগ্রেস সেই জায়গায় কি করে ঘুরে দাঁড়াবে? এক, উত্তরবঙ্গে যেটুকুনি শক্তি ছিল, শঙ্কর মালাকার ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, আরও শক্তি ক্ষয় হয়ে গেল, তো কি করে ঘুরে দাঁড়াবেন? আপনি বলছেন শক্তি বৃদ্ধি করা। শুনুন, ব্যক্তি বিশেষের দ্বারা দল যেমন শক্তিশালী হয়, সমষ্টিগত ছাড়া একটি দলের শক্তি সঞ্চয় হয় না। কিন্তু আপনাকে আমি বলি, দীর্ঘদিন তো শঙ্করদা নিশ্চিত গুরুত্বপূর্ণ নেতা, সাংগঠনিক নেতা, কিন্তু শঙ্করদা থাকা সত্ত্বেও তো উত্তরবঙ্গে কি আমরা দারুণ ভালো কিছু করে ফেলেছিলাম? করিনি। আগামী দিন দেখুন না, মানে আমি যেটা মনে করি যে সমষ্টিগত দিক থেকে যদি মানুষ সমর্থন করে তাহলে কিন্তু কেউ কাউকে ঠেকিয়ে রাখা মুশকিল। কোথাও মনে হয় না যে যারা কংগ্রেসের পতাকা ধরার জন্য আপনি সাহস যোগাচ্ছেন বা বলছেন,
যে বামেদের বিরোধিতা করে এসেছিলেন দীর্ঘ 34 বছর বা তার বেশি সময় ধরে হতে পারে, সেই বামেদের সঙ্গে হাত ধরতে হাতের লোকেদের যন্ত্রণা হচ্ছে, এটা কোথাও মনে হয়? আপনাকে আমি বলি 2-3টে জিনিস। প্রজন্মগত অনেক পরিবর্তন হয়েছে। বামেদেরই যে হাত ধরতে হবে, তৃণমূলের যে হাত ধরতে হবে, এইটার পক্ষপাতী আমি নই। কার হাত ধরবো সেটা তো পরের বিষয়। আগে তো নিজের হাতটাকে শক্তিশালী করি। আপনি উত্তর সযত্নে এড়িয়ে গেছেন। আমি কতগুলো নাম বলবো, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, রাজ্য থেকে কেন্দ্রে যাওয়ার চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভঙ্কর সরকারের চোখে লড়াই করা স্ট্রিট ফাইটার, কিন্তু তিনি বাংলার কাছে দিদি আছেন। আমি চাইব প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম হোম মিনিস্টারও, পুলিশ মন্ত্রী মহিলা, মাতৃত্বের যে প্রশাসন সেটা কিন্তু এখনো দেখাতে পারেন, সেটা দেখাক। শুভঙ্কর সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক কেমন? তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। তিনি আলাদা কংগ্রেস তৈরি করেছেন, আমি কংগ্রেস ছাড়িনি। নীতিগত আদর্শগত দিক থেকে তার আমি বিরোধী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কোনো শাসক দলের সঙ্গে যিনি যুক্ত থাকেন তিনি কুইক নেতা হয়ে যান। প্রতিকূল অবস্থার মধ্যে থেকে উঠে এসে যদি লড়াই করেন তাহলেই বোঝা যাবে যে সত্যিকারের নেতা কিনা। কারণ বিমান বসু, মোহাম্মদ সেলিম। বিমানদা খুবই গুরুত্বপূর্ণ নেতা, যে কোনো মানুষের দেখা উচিত। ত্যাগ তিতিক্ষা তার তো আছে, পরিবার ছেড়ে এসে তিনি রাজনীতি করছেন। আদর্শগত নীতিগত দিক থেকে বামফ্রন্ট, আমরা নির্বাচনের অ্যালায়েন্স করেছিলাম 16 সালে, তার প্রার্থীও আমি ছিলাম। যেমন মমতাদির সঙ্গে সম্পর্ক ভালো, ওনার সঙ্গেও সম্পর্ক ভালো। ওনার এই পরিবার সমস্ত কিছু ছেড়ে একা থাকা, শুধু দল কেন্দ্রিক হওয়া, এটা নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক দিক থেকে যে ধারাবাহিকভাবে তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে থেকেছেন, তার আদর্শ নীতি নিয়ে লড়াই করেন, সেটার জন্য নিশ্চয়ই নমস্কার। মোহাম্মদ সেলিম আমার মতোই একজন একেবারে দলীয় সংগঠক, দলীয় বার্তা বহনকারী মানুষ। শুভেন্দু অধিকারী, একসঙ্গে কাজ করেছি। আমি যখন ছাত্র পরিষদের সভাপতি, তখন সহসভাপতি আমার সংগঠনের। মানুষ যেখানে পৌঁছয় তার কিছু না কিছু গুণ থাকে, তাই সে সেখানে পৌঁছয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পৌঁছেছেন, মোহাম্মদ সেলিম যেখানে পৌঁছেছেন, যেখানে বিমানবাবু পৌঁছেছেন, যেখানে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন, কিছু না কিছু তাদের ঘাম, তাদের অধ্যাবসায় এবং গুণ থাকার কারণেই তো তারা পৌঁছেছেন। সবাইকে আমি সেই দিক থেকে সম্মান করি। দিলীপ ঘোষ, তিনিও একেবারে প্রচারক থেকে এই জায়গায় এসছেন, দলকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি জায়গায়, আলোচনার জায়গায় নিয়ে গেছিলেন। সেই জায়গা থেকে দলের শ্রীবৃদ্ধি যাই হোক না কেন তার সময়ই হয়েছে। এবার ব্যক্তিগতভাবে আলাপ আছে, ঠিক আছে, কিন্তু বাকি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এরা কেউই, যাদের নাম আপনারা বললেন, কেউই আমার দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। তাই তো আমি ওই দলগুলো করতে যাইনি, তাই তো আমি কংগ্রেস। রাজনৈতিক বিভাজন আপনাদের মধ্যে, নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ দল। আমি আইএসএফের সম্পর্কে ডিটেলসটা জানি না, তার কারণ একটা পরিস্থিতির মধ্যে আইএসএফ, ওনার সঙ্গে ব্যক্তিগত আলাপ আছে, ভালো ব্যবহার, সজ্জন ব্যক্তি। কিন্তু একটি রাজনৈতিক দলের শুধু ব্যক্তির ওপরে তো রাজনৈতিক দল নির্ভর করে না। সেই রাজনৈতিক দলের আদর্শ, নীতি, তার কর্মপদ্ধতি এবং তার চলার পথ, সবগুলোকে বিচার করে একটি রাজনৈতিক দলের সামগ্রিক মানুষের উপলব্ধি তৈরি হয়। শেষের দিকে আসছি, একটু কেন্দ্রীয় স্তরের নেতৃত্বের প্রসঙ্গে জানবো, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ। দেখুন, নরেন্দ্র মোদী খুব বাগ্মী, কিন্তু একজন প্রধানমন্ত্রীর যে স্টেটসম্যানশিপ থাকা দরকার সেটা তার মধ্যে আমি দেখি না।
অমিত শাহ? দেখুন, খুবই সবাই চাণক্য ফানক্য বলে, আমি তো এটা ভাবি না। একটি দল অনেক দিন ক্ষমতায় থেকেছে, মানুষ একটা পরিবর্তনের স্বাদ নেয়। যে কোনো জিনিসের একটা ডিপ্রিসিয়েশন হয়, আবার দেখবেন যে সে জায়গাটা থেকে ঠিক চলে আসে। দীর্ঘদিন কংগ্রেস শাসন করেছে, একটা সময় আসতে হবে, সেই জন্য একটা রাজনৈতিক দল হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা বহু সময় থেকেছে, মনুবাদী চিন্তাধারা। কিন্তু এক্সট্রা কোনো, না নরেন্দ্র মোদীর কাছে কোনো আমি এক্সট্রা একটা আলাদা গুণাবলী শুধু বাগ্মিতা ছাড়া আমি দেখিনি। যদি প্রত্যেকটি একটি বক্তৃতার সঙ্গে আরেকটি বিচার করা যায়, নিজেই নিজেকে কন্ডেম করছেন। এটা শুভঙ্কর সরকার কি গান্ধী পরিবারের অনুগত বা একান্ত অনুগত? গান্ধী পরিবারের স্যাক্রিফাইসকে আমার ভালো লাগে। ইন্দিরা গান্ধীকে কাছ থেকে দেখেছিলাম, কিন্তু সেইভাবে তো তখন খুবই ছোট। সোনিয়া গান্ধীকে একেবারে মানে মাদারলি, মানে রিলিজিয়াসলি বিলিভ করি, তার সঙ্গে আমার যে ব্যক্তিগত পরিচয় সমস্ত কিছুর থেকে, এবং রাজনীতিবিদের থেকেও সামগ্রিকভাবে ভারতকে চেনার যে তার প্রয়াস এবং কংগ্রেসের মধ্যে দিয়ে তার যে ব্যাপ্তি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই 100 দিনের কাজ, সেটা কিন্তু খুব স্বপ্ন সোনিয়া গান্ধীর। ইউপিএ 1-এর সময় সেখানে বামফ্রন্টেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং এই জায়গাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর রাহুল গান্ধীকে রিলিজিয়াসলি আমি মনে করি যে অনেক পড়াশুনো জানা একজন ব্যক্তি, এবং একদিন সারা ভারতবর্ষের মানুষ তার পেছনে থাকবে। তার কারণ সারা ভারতবর্ষের মানুষের কাছে তার সঙ্গে মিশে আমি দেখেছি, সত্যি কথাটা বলার ক্ষেত্রে কোথাও তার কিন্তু ভয় ডর কিছু নেই। শুভঙ্কর, আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। শেষ প্রশ্ন, সংক্ষিপ্ততম উত্তর প্রত্যাশা করব। 2026-এ কটা আসন পাবেন? সরকার তৈরি করব। শুভঙ্কর দা, কনফিডেন্ট এনাফ? কনফিডেন্ট এনাফ। শুভঙ্কর দা, শেষ প্রশ্নে অনেকগুলো প্রশ্নের উদ্রেক করে দিল কিনা জানি না। 2026-এ সরকার গঠন করবেন, 2025-এ দাঁড়িয়ে তিনি বলছেন, আমি জানি না কোন জাদু মন্ত্র বলে তিনি এই কথা বলছেন, বা কিসের শক্তির কথা বলছেন, যেখানে শক্তি ক্ষয়ই এই মুহূর্তে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হয়তো রাজ্য কংগ্রেসের কাছে। শুভঙ্কর দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা কথা বললাম প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে। অনেক প্রশ্নের হয়তো উদয় হলো, অনেক প্রশ্নের হয়তো উত্তর পাওয়া গেল। আরও নানান প্রশ্নের উত্তর খোঁজার জন্য চোখ থাকুক আপনাদের ক্যালকাটা নিউজের পর্দায়, সঙ্গে থাকুন।